সুধার ব্যাপারে সব সত্যি জেনেই বিয়ে করতে রাজি হয়ে গেল তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় বেরিয়ে যাওয়ার সময় চলে এসেছে, কারণ বিয়ের আর বেশিক্ষণ বাকি নেই। ঠাম্মি তখন বলে, এ কি, আমার তেজ দাদু ভাই কোথায় গেল? কি যে করে না আমার দাদু ভাইটা। এর মধ্যেই জ্যোৎস্না বলে, ও তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছিল, কিন্তু গেল কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না। তার মধ্যেই তেজের কাকুমণি বলে, গেল কোথায় ছেলেটা, খোঁজ খোঁজ খোঁজ, তাড়াতাড়ি খোঁজ, আমাদেরকে তো আবার বেরোতে হবে নাকি। এর মধ্যেই তেজ চলে গেছে তার দাদুর কাছে। দাদু তখন বলে, এ কি দাদু ভাই, তুমি এখানে? তুমি তো বিয়ে করতে যাবে, যাও তাড়াতাড়ি যাও, হাতে সময় কিন্তু বাকি নেই। তেজ তখন বলে, আমি তো যাবোই, আর তুমিও আমার সাথে যাবে। দেখো দাদু, আজ বাড়িতে এত বড় একটা দিন, সবাই মিলে এত আনন্দ করছে, হইহুল্লোড় করছে, আর তুমি যদি না যাও তাহলে কি আমার ভালো লাগবে? জীবনের মানে, জীবনের ভালোবাসার কি মানে, এগুলো তো আমি সবকিছু তোমার কাছ থেকে শিখেছি। আজ যদি তুমি না যাও তাহলে আমার খুবই খারাপ লাগবে, তাই আমি বলছি তোমাকে যেতেই হবে। দাদু তখন বলে, আমি তো যাবই। আরে বাবা, আমি না গেলে হয়? আমি যাব, বৌমা আসুক তারপরে আমি দেখে আসবো, ঠিক আছে, তুমি যাও। আর তখন তেজ বলতে থাকে, তোমাকে আমি নিয়ে যাব, তুমি এসব কথা বললে তো হবে না। আচ্ছা তুমি যেতে চাইছো না কেন? দাদু তখন বলে, না না, তেমন কোনো ব্যাপার না। জানো তো, তোমাকে একটা কথা বলি, তুমি নতুন সংসার জীবন শুরু করতে যাচ্ছ বলে কথা। পরিবারের মানুষজন, আত্মীয় স্বজন, বাবা মা সবাই পাশে থাকে, কিন্তু জীবনে চলার পথে একজন পার্টিকুলার মানুষকে দরকার হয়, যে শুধুমাত্র তোমার হয়েই সারাটা জীবন থেকে যাবে, যাকে তুমি চোখ বন্ধ করে ভরসার বিশ্বাস করতে পারবে। তাকেই তো বলে সহধর্মিণী, তাই না? তখনই তেজ বলে, আমি জানি দাদু, আর এইসব কথাগুলো তোমার কাছ থেকে সব থেকে ভালো শিখতে পারি, সেই জন্যই তো আমার এতটা ভালো লাগে। জানো তো, আমি যা কিছু আজকে শিখেছি সবটাই ঠাম্মি আর তোমার জন্য। তুমি আমাকে জীবনের মানেটা শিখিয়েছো, আর কি চাই বলো? এর মধ্যেই তেজের বাবা এসে গেছে আর বলে, কি রে তেজ, তুই এখানে বসে আছিস? তবে দেখে খুব ভালো লাগলো, আজকের দিনে বাবাকে তো কেউ একবারও ডাকলোও না, কিন্তু তুই ঠিক এসেছিস, এটাই তো আমার ভালো লাগছে। আরে বাবা, তুমি এখানে বসে রয়েছো কেন, চলো। আর তখনই তেজের দাদু বলে, সে তো আমি যাবই, আমার নাতির বিয়ে বলে কথা। তখন তেজ বলে, নাও নাও নাও, ঝটপট করে রেডি হয়ে নাও তো। তেজের দাদু তেজকে একটা চেন পরিয়ে দিয়ে বলে, সুখী হও, জীবনে অনেক ভালো থাকো, নতুন জীবন শুরু করছো, নতুন জীবনের জন্য তোমার অনেক শুভকামনা রইল। তখনই তেজ বলে, এবারে চলো, না হলে দেরি হয়ে যাবে। অন্যদিকে ইমন আর ইমনের মা দুজন মিলে কথা বলছে। ইমন তখন বলে, আমি আর পারছি না সহ্য করতে মম, মার প্রচণ্ড ধৈর্য শক্তি কমে যাচ্ছে। ইমনের মম তখন বলে, আচ্ছা ইমন, তুমি যদি এই রকম করতে থাকো তাহলে কি করে হবে? দেখতে পাচ্ছ এই পরিবারের সবাই সবাই এখন কতটা আনন্দে রয়েছে, আর তুমি এখন এইসব করো না, ঝামেলা বাঁধিও না। ইমন তখন বলে, আমি ঝামেলা বাঁধাচ্ছি? ঝামেলা যদি কেউ বাঁধিয়ে থাকে তাহলে হচ্ছে তেজ বসু মল্লিক। ও আমাকে ইনসাল্ট করার জন্য এই অর্ডারটা আমাকে দিয়েছে। এর মধ্যে আস্তে আস্তে সুধার বাড়ির লোকজন সবাই চলে আসছে। তখনই বিজিত বলে, ম্যাডাম কেমন আছেন? ইমন তখন বলে, এই তুমি আসতে এত লেট করলে কেন, যাও কাজবাজগুলো দেখে নাও সব ঠিক আছে কিনা। বিজিত তখন বলে, ম্যাডাম এখন তো আমি কোনোভাবেই আপনার এমপ্লয়ি না, আমি আমার বন্ধুর বিয়েতে এসেছি মজা করতে, হইহুল্লোড় করতে, তাই আপনি আজকে যাই বলুন না কেন আমি আপনার কথা শুনবো না। তখন ইমন বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলছো? বিজিত তখন বলে, কেন বলবো না? না মানে বলবো না কেন, আমি তো বলতেই পারি, আপনি এর জন্য আমার সারা মাসের মাইনেটা কেটে নেবেন। ঠিক আছে নিন, আমার 1 মাসের স্যালারি আমি আমার বন্ধুর বিয়ের জন্য দিলাম আপনাকে, আমার কোনো অসুবিধা নেই। এর মধ্যে ইমন বলে, দেখলে মম, দেখলে কেমন ভাবে আমাকে ইনসাল্ট করলো, দেখলে? মা তখন বলে, চুপ করো বেবি, এসব নিয়ে মাথা ঘামিও না। তরিতা তখন বলে, ইস ইমনদি, তোমার অবস্থাটা দেখে আমার সত্যি খুবই খারাপ লাগছে। তুমি এরকম শিক্ষিতা, স্মার্ট, সুন্দরী, ফ্রেশ এইরকম একটা মেয়েকে ছেড়ে আমাদের দাদাভাই নাকি বিয়ে করছে ওই রকম একটা মেয়েকে, ভাবা যায়? তখনই ইমন বলে, ওই রকম একটা মেয়েকে মানে বুঝতে পারলাম না, তুমি কি বলতে চাইছো তরিতা? তরিতা তখন বলে, তুমি কি জানো তেজ বসু মল্লিক কাকে বিয়ে করতে যাচ্ছে? ইমন তখন বলে, জানি তো, সুধা বলে মেয়েটাকেই তো বিয়ে করতে যাচ্ছে তেজ। তখন তরিতা বলে, সুধাকে বিয়ে করতে যাচ্ছে সেটা তুমি জানো ঠিকই, কিন্তু সুধা যে ডিভোর্সি সেটা কি তুমি জানো? সেটা তো অবশ্য কেউই জানে না। ইমন তখন বলে, কি সুধার ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে যাচ্ছে তেজ? এই তুমি ঠিক করে বলো তো। তখনই দেখা যায় তরিতা বলে, আমি একদম ঠিক কথাই বলেছি, আমি যে কোনো ভুল বলিনি সেটা তুমি নিজেই বুঝতে পারবে। আর তার মধ্যেই ইমন বলতে থাকে, এটা কি করে সম্ভব, আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আর অন্যদিকে সুধা যতবারই তেজের কথা ভাবছে না কেন, সুধার মাথায় এটাই চলতে থাকে, তেজ বাবু কিছুই জানে না সত্যিটা, ও
ওনাকে সত্যিটা জানাতেই হবে। আমি এক কাজ করি, আমি একটা চিঠি লিখতে থাকি। এরপর সুধা একটা চিঠিতে লিখতে শুরু করে, মিস্টার বসু মল্লিক, আপনি হয়তো আমার ব্যাপারে সব কিছু জানেন না। 2 বছর আগেই আমি আমার স্বামীর সাথে ডিভোর্স করেছিলাম। আমি কিন্তু ডিভোর্সি, এটুকু আমি আপনাকে জানিয়ে রাখলাম। কারণ আমার মনে হয় বিয়ের আগে সত্যিটা আপনার জেনে নেওয়াটা দরকার। কারণ এর পরবর্তী সময় না হলে আমার বিরুদ্ধে প্রশ্ন উঠবে আমি কেন মিথ্যে বলেছিলাম। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে এই সুধা, যা হবে সেটা ভালোই হবে। তেজ বসু মল্লিক যদি সব সত্যি জানার পর আমাকে বিয়ে করে তো ঠিক আছে, আর যদি বিয়ে করতে নাও চায় তাও আমার কোনো আপত্তি নেই। এর মধ্যেই তরিতা তখন ইমনকে বলে, জানো তো ইমনদি, তোমার জন্য আমি একটা ফটো নিয়ে এসেছি, এই দেখো। এই ফটোটা দিয়েই বাজিমাত করতে হবে, সুধার মুখোশটা খুলে দিতে হবে, তাহলে ভালো হবে না বলো? ইমন তখন বলে, ভালো হবে মানে? দারুণ হবে, এই সুযোগটাই তো চাইছিলাম। ইমনের মা তখন বলে, সত্যি বেবি, আমাদের কিন্তু বেশ দারুণ লাগছে। বলো, কত বড় একটা প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যেই সুধা কেয়াকে বলে, কেয়া আমার একটা উপকার করবি রে? কেয়া তখন বলে, কি উপকার করবো বল, আমি করে দিচ্ছি। তখনই সুধা বলে, এই চিঠিটা মিস্টার বসু মল্লিককে একটু দিয়ে আসবি। তখনই সুধার কথা শুনে কেয়া বলে, এতে কি লেখা আছে? সুধা বলে, আমি ওনাকে জানাতে চাই আমি একজন ডিভোর্সি। কারণ আমার মনে হয় এটা যদি আমি না জানাই তাহলে ওনার সাথে সব থেকে বড় অন্যায়টা করা হবে, আর আমি সেটা করতে দিতে পারবো না। তাই জন্যই বললাম। কেয়া বলে, যা করছিস একবার ভেবে নিয়েছিস তো সুধা? সুধা তখন বলে, হ্যাঁ আমি ভেবে নিয়েছি। এর মধ্যেই তেজ তো রেডি হয়ে গেছে সুধাকে বিয়ে করতে যাবে বলে। আর ভেন্যুটা যেহেতু একই, তেজ আর সুধা একই জায়গাতে রয়েছে। সুধা রয়েছে ওপরে, তেজ রয়েছে নিচে। তেজ চলে এসেছে আর সুধার মা তেজকে বরণ করে নিচ্ছে। তেজের সাথে এসেছে চিরকুট নির্ভর সেজে, আর সেও খুব এক্সাইটেড। এর মধ্যেই কেয়া তখন বলে, মিস্টার বসু মল্লিক, এই চিঠিটা সুধা আপনার জন্য দিয়েছে। আর তখন মনে মনে ভাবে তেজ, হঠাৎ করে সুধা আবার আমাকে এইসব দিতে গেল কেন? এদিকে ঠাম্মি ইমনকে দেখে বলে, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? ইমন বলে, তার আগে আমি আপনাকে একটা প্রণাম করি ঠাম্মি। ঠাম্মি তখন বলে, এসবের কোনো দরকার নেই, আমি তোমাকে আর সহ্য করতে পারি না, বুঝতে পেরেছো? তোমার এই সমস্ত চাল আমাকে বোঝাতে এসো না। তোমার সাফল্য দেখে মনে হচ্ছে সেটা খুবই ক্ষণস্থায়ী। আর তখনই ইমনের মা বলে, এসব কথা বলবেন না মাসিমা, আমার মেয়ে যা পারে সেটা অনেকেই পারে না। সেই জন্যই তো আপনার নাতি আমার মেয়েকে সব সাজাতে দিয়েছে। আমার মনে হয় এখনো তেজ না ওকে ভালোবাসে, জানেন তো, ওর পাশে আছে। তখনই তেজ বলে, কোনো অবিশ্বাসী মেয়ের সাথে তেজ বসু মল্লিক থাকে না, বিশ্বাস ভরসাটা নষ্ট হয়ে গেছে। আর আমি ওকে এই দায়িত্বটা দিয়েছি শুধুমাত্র এই যে সাজানোর জন্য, আর কিছুর জন্য না। এরপর চিঠিটা পড়ে সুধার ব্যাপারে সমস্ত সত্যিটা জেনে যায় তেজ। তার মধ্যেই চলে এসেছে সুধা। আর সুধা তেজকে দেখে ভাবে, উনি সব সত্যিটা জেনেছেন তো, তাও কি আমাকে বিয়ে করতে চায় নাকি বিয়েটা ভাঙতে চায়, কিছুই তো বুঝতে পারছি না।